ঠিক যেরকম ভাবা হচ্ছিল একদম হুবহু সেম স্ক্রিপ্ট। এবার দিল্লি বিক্ষোভ নিয়ে সরাসরি মুখ খুলল রাষ্ট্রসংঘ। একটা রাষ্ট্রের ইন্টারনাল ইস্যুতে জাতিসংঘের এই ধরনের বিবৃতি দেওয়া কার্যত নজিরবিহীন। প্রশ্ন উঠতে শুরু করলো, দিল্লি বিক্ষোভের পিছনে সত্যি কি পশ্চিমা বিশ্ব জড়িত ছিল? তাহলে রাষ্ট্রসংঘের এত কাজ ছেড়ে, এত দেশের কর্মকাণ্ড ছেড়ে হঠাৎ করে এই ধরনের নজিরবিহীন বিক্ষোভটা কিসের জন্য? রাষ্ট্রসংঘের স্পোক্স পারসন তিনি আজকে কি বলেছে একটু দেখে নেওয়া যাক। এবং পাশাপাশি এই প্রশ্ন উঠবে, রাষ্ট্রসংঘ পশ্চিমা বিশ্বে যখন একের পর এক আন্দোলন হয়, যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলন হয়, যখন ব্রিটেনের সরকারের বিপক্ষে আন্দোলন হয়, তখন কি এই ধরনের বিবৃতি দেয়? রাষ্ট্রসংঘ এই পুরো বিষয়টিকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ছাড়লো তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এবং পরিষ্কার হয়ে গেল ভারতের বিপক্ষে চক্রান্তটি আন্তর্জাতিক স্তর থেকেই হচ্ছে। দেখুন, দিল্লি বিক্ষোভ মানে ছাত্রদের এই আন্দোলন ঠিক ছিল কি ভুল ছিল এ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু রাষ্ট্রসংঘের বিবৃতি সেটা ভারত কেন মানবে? রাষ্ট্রসংঘের কাজ তো একটা দেশের ইন্টারনাল ইস্যু নিয়ে মুখ খোলা নয়। রাষ্ট্রসংঘের কাজ হলো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু সেটা তারা কতটা করতে পেরেছে আজকের দিনে দাঁড়িয়ে সেটাই তো বড় প্রশ্ন। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল কি বলেছে আপনি দেখুন। সেখানে তারা বলেছেন যে এই মুহূর্তে দিল্লিতে যেটি চলছে তা অত্যন্ত আনফরচুনেট। পরবর্তীকালে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে যে উই আর অবভিয়াসলি ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য প্রোটেস্ট দ্যাট উই হ্যাভ সিন ইন নিউ দিল্লি। এছাড়া তিনি আরও বলেন যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট পিপল উইশিং টু প্রোটেস্ট পিসফুলি টু বি অ্যালাউড টু ডু সো উইদাউট দ্য ফিয়ার অফ হ্যারাসমেন্ট, দ্য ফিয়ার অফ অ্যারেস্ট অর দ্য ফিয়ার অফ ইনজুরি। এবং পরবর্তীকালে তিনি সিকিউরিটি পার্সোনালদের কি করা উচিত সে নিয়েও একাধিক মন্তব্য করেন। অর্থাৎ দিল্লি বিস্ফোরণ এখন একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করে দিল রাষ্ট্রসংঘ। তারা পরিষ্কারভাবে বলছে ভারতে যারা আন্দোলন করছে এটা ইম্পর্টেন্ট যে তারা যেন কোনো হ্যারাসমেন্টের ভয় ভীতি ছাড়া আন্দোলন করতে পারে, তাদের যেন পক্ষান্তরে কোনো গ্রেফতার না করা হয় এবং তাদেরকে যেন সুরক্ষা দেওয়া হয়। এবার ভারত সরকারের বিপক্ষে কোনো নির্দিষ্ট একটি ইস্যুতে আন্দোলন হতেই পারে। ভারত সরকার দিনের পর দিন সেই আন্দোলনকে অ্যালাউ করেছেন যন্তর মন্তরের মতো একটি জায়গায়, কিন্তু হঠাৎ করে রাষ্ট্রসংঘ কোথায় উড়ে এসে জুড়ে বসে ভারতের নামটি খারাপ করার চেষ্টা করছে সেটাই তো বোধগম্য হচ্ছে না। তারা পরিষ্কারভাবে বলছেন যে ছাত্রদের উপর লাঠিচার্জ করা, ছাত্রদেরকে নিগ্রহ করা তা কোনোভাবেই মুক্ত মনার চাষ নয়। এবার এই রাষ্ট্রসংঘ ভারতকে শেখাতে এসছে ভারতের কি করা উচিত কি করা উচিত নয়। এবার তো কিছু প্রশ্ন তুলতেই হয়। আমার দৃঢ় বিশ্বাস যারা এই ভিডিও দেখছেন তারা আমার সঙ্গে সহমত হবে, এই রাষ্ট্রসংঘ আদতে একটি ব্যর্থ, একটি ফেইলার, একটি ফেল অর্গানাইজেশন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজকে কতদিনে এসে পড়লো? 28শে ফেব্রুয়ারি থেকে হওয়া একটি যুদ্ধ, যে যুদ্ধে ইসরায়েল, আমেরিকা এবং ইরান জুড়ে শুধু নেই, জুড়ে গেছে বিশ্বের জ্বালানি সংকট, এনার্জি সিকিউরিটি এবং প্রায় একাধিক মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। সেই যুদ্ধ কিন্তু থামাতে পারেনি রাষ্ট্রসংঘ। অথচ এই রাষ্ট্রসংঘের কাজই ছিল গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। একটা পুরনো মান্ধাতা আমলের স্ট্রাকচার, যেখানে আজও 5জন পার্মানেন্ট মেম্বার, আজও 10জন নন পার্মানেন্ট মেম্বার, এইভাবে রাষ্ট্রসংঘ গোটা বিশ্বে প্রায় 190 থেকে 200টা দেশকে নিয়ে চলছে এবং খুঁজে খুঁজে ভারতের একাধিক বিষয়ে তারা কমেন্ট করছে। কাশ্মীরে যখন 370 ধারা রদ করা হয় তখনও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বিবৃতি এসেছিল। শুধু তাই নয়, আপনাদের হয়তো মনে আছে মণিপুর এবং কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘ সরাসরি কিন্তু মুখ খুলেছিল। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারত যখনই ইন্টারনাল কনস্টিটিউশন ল চেঞ্জ করেছে তখনই রাষ্ট্রসংঘ ঝাঁপিয়ে পড়েছে ভারতের সামাজিক ব্যবস্থায়, এবং ভারত সরকারের বিপক্ষে যখনই আন্দোলন হয়েছে তখনই রাষ্ট্রসংঘ এমন কিছু বিবৃতি দিয়েছে যেগুলো আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে এবং যথারীতি ভারতের প্রভাবকে দমিয়ে দিয়ে ভারতের যে সম্মান আন্তর্জাতিক স্তরে আছে সেটাকে খর্ব করার চেষ্টা করা হয়েছে পশ্চিমা মিডিয়ার পক্ষ থেকে। পিওকেতে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে আসিম মুনিরের সেনা। পিওকের সাধারণ মানুষ পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচারে জর্জরিত। তারা সরাসরি ভারতকে বলছে এলওসি খুলে দেওয়ার জন্য, ভারত যেন তাদেরকে সাপোর্ট করে, মেডিসিন দেয়। এই রাষ্ট্রসংঘ একটা বিবৃতি দিয়েছে পিওকের অবস্থা নিয়ে।
পরবর্তীকালে পাকিস্তানের আরো একটি সমস্যা বালুচিস্তান প্রদেশ। বালুচিস্তান অলরেডি 85% স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে এবং তারা অফিসিয়াল বিবৃতিতে বলেছে যে তারা এই বছরের ডিসেম্বরের মধ্যে 100% স্বাধীনতার ঘোষণা করবে। এই বালুচিস্তানের কোয়েটা প্রদেশে দিনের পর দিন বালুচ আর্মির লোকজনকে নির্বিচারে অত্যাচার করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষ ভুক্তভোগী। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে একটা বিবৃতি এসছে? আসেনি। ডুরান্ড লাইনে যেখানে আফগানিস্তান বর্ডার, পাকিস্তান নিজেদের দেশের মধ্যেই বোমা বর্ষণ করেছে, এয়ার স্ট্রাইক চালিয়েছে, সাধারণ নারী, পুরুষ, শিশু সকলে মারা গেছে। আপনারা চাইলে দেখতে পারেন সেই ডকুমেন্ট। এবং আফগানিস্তান সরাসরি এর বিরোধিতা করেছে, যেখানে আফগানিস্তানের ক্রিকেটারও কিন্তু মারা গেছে এই পাকিস্তানের হানাদারি আক্রমণে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে একটা বিবৃতি এসছে? আসেনি। কিন্তু আন্তর্জাতিক একাধিক ইস্যু, আজকে আফগানিস্তানের সাথে পাকিস্তানের জন্য আন্তর্জাতিক ইস্যু, আফগানিস্তানের নিরীহ মানুষদের হত্যা করা আন্তর্জাতিক ইস্যু, বালুচিস্তান প্রদেশ যারা নিজেরাই স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে তাদের উপরে এই ধরনের নির্বিচারে টর্চার আন্তর্জাতিক ইস্যু। কিন্তু তারা কিন্তু একটা বিষয়ে কোনো কমেন্ট আজ অব্দি করেনি। কিন্তু তারা কি বিষয়ে মত প্রকাশ করছে? তারা দিল্লির আন্দোলন নিয়ে বিক্ষোভ নিয়ে মত প্রকাশ করছে। এতটা দরদ কেন উঠলে পড়ছে রাষ্ট্রসংঘের? আচ্ছা, পাকিস্তান ছেড়ে দিন, বাংলাদেশে ফিরুন। বাংলাদেশে শেষ 2 বছর ধরে কি হয়েছে? চিন্ময় প্রভুকে বিনা বিচারে দিনের পর দিন জেলে বন্দি করে রাখা হয়েছে। চিন্ময় প্রভুর অপরাধটা কি ছিল? চিন্ময় প্রভুর অপরাধ ছিল বাংলাদেশের পতাকার উপর নাকি একটি গেরুয়া পতাকা তার উপরে রাখা ছিল, এবং চিন্ময় প্রভু জানতেনও না ওই সমাবেশে কে এই কাণ্ডটি ঘটিয়েছে, এবং এটা নাকি দেশের যে সম্মান, সে সম্মানের বিপক্ষে যায়, দেশদ্রোহী একটা কাজ, এবং দেশদ্রোহিতার অভিযোগে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। আজও বাংলাদেশে দিনের পর দিন হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ সেনাবাহিনীর বিপক্ষে উঠেছে। মন্দিরের ভিতর পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে একটি সোনার একটা জিনিস গিফট করেছিলেন মন্দিরের দুর্গা ঠাকুরকে, নির্দিষ্ট প্রতিমাকে। সেই নির্দিষ্ট সোনার অলংকারটি চুরি হয়ে গেছে বাংলাদেশে। দিনের পর দিন বাংলাদেশ সরকার ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। কখনো চিকেন স্নেককে কেড়ে নেওয়ার স্টেটমেন্ট, কখনো শিলিগুড়ি করিডরকে টুকরো করে দেওয়ার স্টেটমেন্ট, কখনো মঙ্গলা পোর্টকে চীনকে দিয়ে ভারতকে হুঁশিয়ারি তারা দিচ্ছে, কখনো শিলিগুড়ি করিডরের কাছে তিস্তা রিভার প্রজেক্ট চীনের হাতে তুলে দিয়ে ভারতকে তারা হুঁশিয়ারি দিচ্ছে। ভারতের ম্যাপ একাধিক ক্ষেত্রে তারা বিকৃত করছে। কখনো এর পিছনে তুরস্কের যোগ পাওয়া যাচ্ছে, কখনো বাংলাদেশের জামাতের যোগ উঠে আসছে। কিন্তু এত সকল আন্তর্জাতিক ইস্যু সামনে আসা সত্ত্বেও এই রাষ্ট্রসংঘ একটা বারের জন্য কি বিবৃতি দিয়ে বলেছে এই বাংলাদেশ যা করছে তা ঠিক নয়? এই বাংলাদেশের মতো একটি সরকার, তারা তাদের দেশের যে বস্ত্রশিল্পী আছে, যে বস্ত্রশিল্প বাংলাদেশের টোটাল জিডিপিটাকে কন্ট্রোল করে, তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। মোহাম্মদ ইউনূসের সময় নির্বিচারে আওয়ামী লীগ যারা করতো তাদেরকে অপারেশন ডেভিল হ্যান্ড নামক একটি প্রক্রিয়া শুরু করে নির্বিচারে গ্রেফতার করে জেলে পুরেছে। একের পর এক নেতা মন্ত্রীদের জেলে আটকে রেখেছে বিনা বিচারে। এটা মানবাধিকার লঙ্ঘন নয়? এটাকে মানবাধিকারের বিপক্ষে করা সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়? রাষ্ট্রসংঘ একটা স্টেটমেন্ট দিয়েছে। এগুলো তো আন্তর্জাতিক ইস্যু। কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে এই রাষ্ট্রসংঘ কাশ্মীরে 370 ধারা রদ নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, মণিপুর ইস্যু নিয়ে তারা স্টেটমেন্ট দিয়েছে, এবং এখন আমাদের দেশের আভ্যন্তরীণ একটা ইস্যু, সেটা হলো দিল্লি বিক্ষোভ, যেখানে জেনজিরা, ককরোচ জনতা পার্টি এবং আমাদের ভারতের একাধিক রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল নিটের প্রশ্নপত্রের ফাঁসের বিপক্ষে আন্দোলন করছে, এবং শিক্ষামন্ত্রী কালকে পদত্যাগ করেছেন। এই ইন্টারনাল একটি পলিটিক্যাল ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘের মতো একটি আন্তর্জাতিক সংগঠন, যে সংগঠনকে গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সর্বময় একটি সংগঠন ভাবে, তারা এই ধরনের বিবৃতি দিচ্ছে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, তা কিন্তু দিল্লি বিক্ষোভকেও প্রশ্নবিদ্ধ করছে। দিল্লি বিস্ফোরণে বারংবার ডিপ স্টেটের যোগ নিয়ে কথাবার্তা হয়েছে, বিদেশি ফান্ডিং নিয়ে কথাবার্তা হয়েছে। আমি কখনো অ্যাগ্রেসিভলি এ বিষয়ে কোনো ভিডিও বানাইনি, এবং আমি খুব চট করে কোনো সিদ্ধান্তেতেও আসতে চাই না। কারণ যে ইস্যুটা নিয়ে তারা আন্দোলন করেছে সেটা কোথাও গিয়ে সাধারণ মানুষ হিসাবে আপনাকে সমর্থন করতেই হবে। কিন্তু আন্দোলনকে সামনে রেখে যদি আমাদের ভারতের সমাজ ব্যবস্থাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হয়, একটা বৃহত্তর ষড়যন্ত্রকে কার্যকর করার চেষ্টা করা হয়, তখন কিন্তু প্রতিবাদ করতে হবেই। আজকে রাষ্ট্রসংঘের এই ধরনের বিবৃতির পর আরো একটা প্রশ্ন উঠে যাচ্ছে,
যে এই দিল্লি বিক্ষোভকে সামনে রেখে পশ্চিমা বিশ্ব সত্যি কি ভারতের সামাজিক ব্যবস্থা সেটাকে অশান্ত করতে চেয়েছিল? কারণ রাষ্ট্রসংঘের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, তারা দিল্লি বিস্ফোরণে লাঠি মানে দিল্লি বিক্ষোভে লাঠি চালানো হয়েছে কি হয়নি সেটা নিয়ে কমেন্ট করতে যাবে। ফলে সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি কালকে ভারতকে নিয়ে আন্তর্জাতিক স্তরে তৈরি করার চেষ্টা হলো, যা কিন্তু ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন। ভারতের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি এখনো আসেনি যতক্ষণ এই ভিডিও বানাচ্ছি, কিন্তু একটা জিনিস পরিষ্কার এবং আপনারা হয়তো বুঝতে পারছেন, এই খেলাটা অনেক বড় খেলা। এই খেলাটা আন্তর্জাতিক স্তরের খেলা, কারণ রাষ্ট্রসংঘের একটি বিবৃতি মানে ইটস ম্যাটার্স। ভারতের ক্ষতি করার জন্য এই বিবৃতি কিনা, ভারতের মান সম্মান নষ্ট করার জন্য এই বিবৃতি কিনা, ভারত সরকারের নিঃসন্দেহে এই পুরো বিষয়ে পর্যালোচনা করা উচিত। যাই হোক, আপনারা কমেন্টে কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন। আমার খুব জ্বর, শারীরিকভাবে ভীষণ মাত্রায় দুর্বল, অসুস্থ। আমি এই ইম্পর্টেন্ট টপিকটা এলো এবং আপনাদের সামনে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, তাই এই ভিডিও বানালাম। যদি কিছু ত্রুটি থাকে মার্জনা করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।